অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি টপে বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের করাবো বীজগাণিতিক রাশি 3.5 এবং এখানকার একটি সৃজনশীল। চলো সৃজনশীলটা দেখি। প্রথমে আছে কি, জয়ন্ত 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এগুলোর সূত্র সম্পর্কে অবগত। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, এটা কি আছে যে জয়ন্ত 5% হারে, মুনাফার হারটা 5% এবং ঋণ নিয়েছে 10,000 টাকা এবং সময়টা কত, 3 বছরের জন্য। ক নম্বরে যে কোশ্চেনটা আছে, উক্ত টাকার সরল মুনাফা নির্ণয় করো। তাহলে সরল মুনাফার সূত্র আমরা সবাই জানি। তাহলে ক নম্বর যেটা দেখি, ক সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফার সূত্র হচ্ছে PNR। এখন পিটা কি, মূলধন, মূলধন পি সমান কত দেওয়া আছে, 10,000। এরপরে এন সময় 3 বছর এবং আর মুনাফার হার, মুনাফার হার এটাকে আমরা প্রকাশ করছি আর দিয়ে, আর ইকুয়াল টু 5%। তাহলে 5% 5/100 থেকে লেখা যাচ্ছে 0.05। তাহলে এখানে মানগুলো বসে দিই। 10,000 ইন্টু এন এর মান 3, আর এর মান 0.05। মানে এটাকে যদি ক্যালকুলেশন করি, 15/5 এত টাকা। তাহলে ক নাম্বার, সরল মুনাফা নির্ণয় করো। তাহলে সরল মুনাফা 1500 টাকা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? আচ্ছা, এখন খ নাম্বারটা দেখি, উক্ত টাকার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ তোমাদেরকে বের করতে হবে সরল মুনাফাটা এবং চক্রবৃদ্ধির মুনাফাটা। সরল মুনাফাটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, কতেই করে ফেলেছি। সো খ নাম্বারে দ্বিতীয়বার আর করার দরকার হবে না, আমরা লিখতে পারি যে ক হতে পাই। তাহলে খ নাম্বারে আমরা শুধু করব চক্রবৃদ্ধির মুনাফা, এবং চক্রবৃদ্ধির মুনাফা করার পর এই দুটো মুনাফার পার্থক্য। আমরা সবাই জানি চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি হয়, সরল মুনাফার থেকে চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি। তাহলে খ নাম্বারটা দেখি। এটা আশা করি সবাই তুলে নিয়েছো, এখন মুছে দিই। খ আমরা লিখতে পারি কি, ক হতে পাই সরল মুনাফা, এখন চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N মাইনাস P। তো আমরা সবগুলো মানিয়ে অলরেডি জানি। P এর মান 10,000, 1 প্লাস 0.5, N এর মান 3 মাইনাস 10,000, 10,000 1.05 মাইনাস 10,000। তাহলে এখন এটা ক্যালকুলেশন করি। on 0.05 power 3 into 10,000 minus 10,000 এটা আসে on 576.25। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা হচ্ছে সরল মুনাফা। তাহলে একটা চক্রবৃদ্ধি মুনাফা আর একটা সরল মুনাফা। এখন এই দুটো মুনাফার পার্থক্য, তাহলে আমি এই সাইডে দেখাই পার্থক্য।
কোন মুনাফাটা বেশি? চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি। 1576.25 মাইনাস 1500, দুটো মাইনাস করে দিলে 76.25, তাহলে অ্যান্সার 76.25 টাকা। তাহলে এটা হলো আমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। গ নাম্বারের কোশ্চেনটা কি আছে? যদি উভয় মুনাফার পার্থক্য, উভয় মুনাফা বলতে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই পার্থক্যটা যদি এই টাকাটা হয় 45.75 টাকা হয়, তবে ঋণের পরিমাণ কত? অর্থাৎ মূলধনটা এখানে দেওয়া নাই, এখানে পার্থক্যটা আমরা খতে যেটা করেছিলাম, পার্থক্য যে ঋণটা নিয়েছিল তার জন্য আমার পার্থক্য হয়েছিল এইটা, কিন্তু এখন পার্থক্যটা কমে যাচ্ছে 45.75। পার্থক্য যদি এটা হয় সেক্ষেত্রে ঋণের পরিমাণটা কত, অর্থাৎ পি মূলধনটা কত সেটা বের করতে হবে। আমি মুছে দিই পুরোটাই, যে আমার শুধু লাগবে পার্থক্য। আমি পার্থক্যটা লিখে রাখি। পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে 45.75। দুই মুনাফার পার্থক্য হচ্ছে 45.75। তাহলে এটা মুছে দিই। তাহলে এখানে আমি মূলধনটা জানি না, তাহলে ধরে নিই মূলধনটা কত। গ ধরি মূলধন পি টাকা, বাকি সব তো আগের মতোই আছে। তাহলে এখন এখান থেকে আমাকে বের করতে হবে একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফার সূত্র কি? পি এন আর। পি এর মানটা জানি না, এন এর মানটা ছিল 0.05, তাহলে 0.15 পি, এটা আসলে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস পি। পি এর মান জানি না, 1 প্লাস 0.05, n এর মান 3 মাইনাস পি। তাহলে এটা করলে আসছে কত? পি ইন্টু 1.05 মাইনাস পি। তাহলে পাওয়ার করে দিলে, মাইনাস করে দিলে এটা কত আসছে? 1.05 পাওয়ার 3, তার থেকে পি মাইনাস, অর্থাৎ 1 মাইনাস মাইনাস 1, এটা আসে 0.157625 পি। এটা আসলে চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই দুটো মুনাফার পার্থক্যটা দেওয়া আছে, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এই দুটো পার্থক্য, অর্থাৎ 0.1572625 পি মাইনাস 0.15 পি ইকুয়াল 45.75। এখান থেকে আমি পিটা কমন নিয়ে নিচ্ছি, 0.1572625 মাইনাস 0.15, 45.75, মাইনাস করে দিলে থাকে 0.00725 equal to 45.75. P equal to 45.75, 0.0072625। তাহলে এটা এখন ভাগ করে ফেলি, কত হয়? 45.75 ভাগ 0.07625 ইকুয়াল 6000। ক্যালকুলেশন করলে আসছে 6000, অর্থাৎ ঋণের পরিমাণ 6000 টাকা। কারণ আমরা ধরে নিয়েছিলাম মূলধন বা ঋণের পরিমাণ বা মূলধন পি টাকা ধরে নিয়েছিলাম, তাহলে পি এর মান আসলো 6000 টাকা। এটাই অ্যান্সার। তাহলে আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এমসিকিউ দেখব। আচ্ছা দেখো, প্রথম এমসিকিউটা, 3% হার মুনাফায় 10,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত? 3% হার মুনাফায়, 3% বলতে
আর এর মানটা 3%, 10,000 টাকা, মূল টাকা 10,000 অর্থাৎ পি এর মান 10,000 এবং 3 বছরের জন্য অর্থাৎ n ইকুয়াল টু 3 বছর। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কত? তাহলে অ্যান্সারটা দেখি। প্রথমটার জন্য করছি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা একটু আগেই করেছি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি ছিল? পি ইন্টু অন প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখানে পি এর মানটা কত? 10,000, 10,000 অন প্লাস আর এর মানটা 3%, 3%, 3/100 বা 0.3/100। এন এর মানটাও 3 বছর, 3 মাইনাস পি, পি 10,000। তাহলে কত আসে? 10,000, 3/100 0.03, তাহলে 1.03 পাওয়ার 3 মাইনাস 10,000। এই ক্যালকুলেশনটা করে ফেলি, দেখি কি হয়। 1.03 পাওয়ার 3 ইন্টু 10,000 মাইনাস 10,000, 927.27, 927.27। তাহলে অ্যান্সারে কোনটা আছে দেখো তো। সবগুলো দেখো একই রকম, হঠাৎ করে কিন্তু ভুল হতে পারে, শুধুমাত্র পয়েন্টটা চেঞ্জ আছে, তাছাড়া সবগুলো মান একই মান। তাহলে অ্যান্সার 927.27, খ নাম্বারটা অ্যান্সার। সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা কি আছে? 2% মুনাফায় 600 টাকার 2 বছরের মুনাফা কত? খেয়াল রাখবা, যদি মাত্র শুধুমাত্র মুনাফা কথাটা থাকে, যে এখানে শুধুমাত্র কিন্তু মুনাফা কত, আর কিছুই বলা হয় না, সরল মুনাফা কিন্তু বা চক্রবৃদ্ধি মুনাফা কিছুই বলা হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে মুনাফা কত। যদি এরকম থাকে যে মুনাফা কত, সেক্ষেত্রে ধরে নিবা যে এটা হচ্ছে সরল মুনাফা। তাছাড়া চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে অবশ্যই লেখা থাকবে যে এটা চক্রবৃদ্ধি মুনাফা। আবার যদি সরল মুনাফার লেখা থাকে তখন তো সরল মুনাফা, বুঝতেই পারছো। আর যদি কিছুই না লেখা থাকে তাহলে এটাও ধরে নিতে হবে যে সরল মুনাফা। তাহলে পরেরটা করি। 2%, অর্থাৎ এখানে আর এর মানটা 2%, পি এর মানটা 600 এবং এন এর মানটা 2। সেকেন্ড করছি মুনাফা, মুনাফা পি এন আর, পি এর মান 600, এন এর মানটা 2 ইন্টু 2%, আর এর মান 2%, তাহলে 2%, 2/100। এটা ক্যালকুলেশন বাদ যাচ্ছে 2 4 24। তাহলে অ্যান্সারটা সরল মুনাফা 24। তাহলে 24 কোথায় আছে? গ হচ্ছে অ্যান্সার। তাহলে সরল মুনাফা আসলো 24। সবাই বুঝতে পারছো এটা? ওকে, পরেরটা দেখি। 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত? দেখো 20% লাভে বিক্রয় করা হচ্ছে। 20% লাভে যখন বিক্রয় করা হচ্ছে, তখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কোনটা বেশি হবে বলো তো? হ্যাঁ, বিক্রয় মূল্যটা বেশি হবে, কারণ লাভে বিক্রয় করছে, যে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তার থেকে বেশি দিয়ে বিক্রয় করা হচ্ছে, এ কারণে লাভ হচ্ছে। তাহলে 20% লাভে বিক্রয়, 20% লাভে বিক্রয়, তাহলে তখন বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, তাহলে 20% হিসাবটা হচ্ছে 100 টাকার উপর 20 টাকা লাভ হচ্ছে, তখন বিক্রয় মূল্য 100 on 20 টাকা। এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো বলাই হয়েছে 100 টাকা দিয়ে কেনা হচ্ছে বা 20 টাকা লাভে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য 100 টাকা।
তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এখন অনুপাতটা কি বলেছে দেখো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। আগে বিক্রয় মূল্য আসবে, তারপরে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কত? 120 অনুপাত ক্রয় মূল্য 100। তাহলে কত হয়? 12:10। আবার ইয়ে করা যায়, তাহলে 6:5। তাহলে 6:5 কোনটা আছে? খ নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। সবাই বুঝতে পারছো নিশ্চয়? চারজন সদস্য বিশিষ্ট সমিতির প্রত্যেকের সদস্য সংখ্যার 4 গুণ চাঁদা দেয়, মোট চাঁদার পরিমাণ কত? আচ্ছা, প্রত্যেক সদস্য, আসলে প্রত্যেক সদস্য সংখ্যার 4 গুণ চাঁদা দেয়, তাহলে মোট চাঁদা। তাহলে মোট সদস্য হচ্ছে 4 জন, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ আগে কত? আগে সেটা হিসাব করি। সমিতির প্রত্যেকের সদস্য সংখ্যা 4 গুণ, প্রত্যেকের সদস্য সংখ্যার 4 গুণ, তাহলে সদস্য সংখ্যা হচ্ছে 4। তাহলে সদস্য সংখ্যার 4 গুণ, খেয়াল করো, সদস্য সংখ্যার 4 গুণ, তাহলে প্রত্যেকের চাঁদা, এটা হচ্ছে আমার প্রত্যেকের চাঁদা। প্রত্যেকের চাঁদা, প্রত্যেকের চাঁদা সদস্য সংখ্যার 4 গুণ। তাহলে এখন সদস্য কত? সদস্য আছে 4, তাহলে 4 × 4। তাহলে প্রত্যেকের চাঁদা হচ্ছে 4 × 4। এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা। প্রত্যেকের চাঁদা হচ্ছে 16 টাকা। এখন মোট চাঁদা তাহলে কত? এখানে প্রশ্নটা কিন্তু মোট চাঁদা। তাহলে মোট চাঁদা, একজনে চাঁদা দিচ্ছে, চাঁদা দিচ্ছে 16 টাকা। তাহলে মোট চাঁদা কত হবে? অবশ্যই সদস্য সংখ্যা দিয়ে আমার গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে 16 64। তাহলে মোট চাঁদা 64 টাকা। তাহলে কোথায় আছে 64? আমাদের খতে আছে 64। তাহলে মোট চাঁদার পরিমাণ 64। খেয়াল করো, সদস্য সংখ্যার 4 গুণ, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে। সদস্য সংখ্যার 4 গুণ, অর্থাৎ হঠাৎ করে অ্যান্সারটা মনে হতে পারে 16, আসলে 16 না, 64। তাহলে এটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন পরেরটা দেখি। হারে 625 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল কত? আচ্ছা, স্ববৃদ্ধিটা কি জিনিস? স্ববৃদ্ধি হচ্ছে তোমার মূলধন এবং আসল দুইটা মিলে, মুনাফা এবং আসল এই দুইটা মিলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার স্ববৃদ্ধি মূল। তাহলে এখানে কোনো কিছু কিন্তু উল্লেখ করে নাই, দেখো, যে চক্রবৃদ্ধি মুনাফা নাকি সরল মুনাফা, কিছু উল্লেখ করা হয়নি। তাহলে আমরা কোনটা করব? একটু আগেই বলেছি, হ্যাঁ, আমরা সরল মুনাফাটা করব। তাহলে সরল মুনাফাটা কি হবে? আগে মুনাফাটা বের করি, মুনাফার সঙ্গে আমরা মূলধনটা যদি যোগ করে দিই তাহলে আমার সেটা হবে স্ববৃদ্ধি মূল। তাহলে মুনাফাটা কত? মুনাফা PNR, তাহলে P এর মান হচ্ছে 625, N এর মান 2, R এর মান 4%। 625 × 2 × 4/100। তাহলে এটা করলে কত আসে দেখে নিই। 625 × 2 × 0.04, 50। এটা আসলো 50। এন্ড প্রশ্নটা হচ্ছে স্ববৃদ্ধি মূলটা কত? তাহলে স্ববৃদ্ধি মূল কত হবে? আমার মূলধন ছিল 625 আর মুনাফাটা আসছে 50। তাহলে এটা যদি প্লাস করি তাহলে কত আসছে? 675। তাহলে 675 টাকা। 675 কোথায় আছে? তাহলে স্ববৃদ্ধি মূল 675। তাহলে স্ববৃদ্ধি মূল কি জিনিস সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার পরেরটা দেখি। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত নির্ণয় করো। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ নির্ণয় করো। আমাদের দুটো জিনিস দেওয়া আছে, একটা নৌকার
স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে। দেখি একটু। আচ্ছা, যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ, দুটো বেগ যদি আমি ধরে নিই, যে নৌকার বেগ হচ্ছে x এবং স্রোতের বেগ হচ্ছে y। নৌকার বেগ এবং স্রোতের বেগ, দুটো বেগ ধরে নিলাম, একটা x এবং একটা y। তাহলে স্রোতের অনুকূলে বেগটা কি? অনুকূলের বেগ হচ্ছে x প্লাস y, আর প্রতিকূলের বেগটা কি? প্রতিকূলের বেগ হচ্ছে x মাইনাস y। এখন এই মানটা দেওয়া আছে, প্রতিকূলের বেগটা দেওয়া আছে, অনুকূলের বেগটা বের করতে হবে। আর একটা জিনিস দেওয়া আছে, নৌকার বেগও দেওয়া আছে। নৌকার বেগটা দেওয়া আছে, প্রতিকূলের বেগটা দেওয়া আছে। আমি কার বেগ জানি না, নৌকার বেগটা জানি। স্রোতের বেগ দেওয়া আছে, প্রতিকূলের বেগ দেওয়া আছে, আমি নৌকার বেগটা জানি না, অর্থাৎ x এর মানটা জানি না। তাহলে x এর মান যদি বের করতে পারি, তাহলে এখানে মানটা বসাই দিলেই আমার চলে আসছে। অর্থাৎ y এর মানটা জানি, y এর মানটা হচ্ছে স্রোতের বেগ কিন্তু দেওয়াই আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে y = 3, স্রোতের বেগ y = 3। তাহলে প্রতিকূলের বেগটা কি আসছে? প্রতিকূলের বেগ কিন্তু দেওয়াই আছে। প্রতিকূলের বেগটা কত? প্রতিকূলের বেগ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে 2 = x মাইনাস y। তাহলে এখান থেকে 2x মাইনাস y এর মানটা আমরা বের করেছি 3। তাহলে x = 2 + 3 5। তাহলে x এর মান বের হয়েছে 5, আর y এর মান আগেই জানি। তাহলে অনুকূলে বেগটা কত? অনুকূলে বেগ x প্লাস y। x এর ভ্যালুটা কত আসছে? 5, আর y এর ভ্যালুটা আগেই দেওয়া ছিল 3, 8। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় 8 কিলোমিটার। অর্থাৎ অ্যান্সার কোনটা? গ। এই জাতীয় ম্যাথগুলোও আসে এমসিকিউ হিসেবে, তাহলে এগুলো একটু করবা। তাহলে আশা করি একটু সবাই বুঝতে পারছো। তাহলে যে এমসিকিউ গুলো করা হলো এবং সিকিউ করা হলো, এগুলো তোমরা প্র্যাকটিস করো এবং এই জাতীয় ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।